ঋণাত্মক যৌগমূলক যোগ করলে লবণ হয়। যৌগমূলক কোনগুলা? এম হাই বাই সায়ানাইনাই কাছাকাছি এরকম ছিল। আর ক্ষার গঠনের বেসিক, অর্থাৎ ক্ষার গঠন করতে হলে এই যে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই যে এইটা ধাতুর সাথে OH দিলে সেটা ক্ষার অথবা ক্ষারক হবে, ঠিক আছে? এইটা ছিল। আর অ্যাসিড গঠনের বেসিকের মধ্যে আমরা দিছিলাম এই যে এইটা ঋণাত্মক যৌগমূলক এর হাইড্রোজেনের ঋণাত্মক যৌগমূলকের যোজনীর উপর ভিত্তি করে হাইড্রোজেন যোগ করলে সেটা অ্যাসিড পাওয়া যাবে। অর্থাৎ আমরা লিখছিলাম H+ বা H আয়ন আর ঋণাত্মক যৌগমূলক। তার মানে যৌগমূলকগুলা ভুলে গেলে চলবে না। যৌগমূলক ছাড়া 6 অধ্যায় পারা মুশকিল। যৌগমূলক ছাড়া তুমি 7 অধ্যায় বুঝবা না। এই যে এইগুলো ছিল যৌগমূলক। যৌগমূলক কি? একগুচ্ছ পরমাণু একটা আয়নের মতো আচরণ করলে তারা যৌগমূলক বলে। এই যে এটা ছিল আমাদের 5 অধ্যায়, সেটা আছে। তো তুমি একযোজি যৌগমূলকগুলো কীভাবে মনে রাখবে, এর জন্য এই যে একটা ছন্দ দাঁড় করাইছিলাম। ছন্দটা ছিল এই যে ফস এম হাই বাই সায়া নাই নাই, অর্থাৎ এই দুইটার নামের শেষে আম আছে, এই দুইটা প্লাস চার্জযুক্ত যৌগমূলক, বুঝছো? আর বাকি যেগুলো আছে সবগুলো হলো ঋণাত্মক চার্জযুক্ত। আর এই যে OH যুক্ত এইটা ধাতুর সাথে দিলে হবে ক্ষার, বাদ বাকি যেগুলো আসে সবগুলো হবে অ্যাসিড। যেমন এই যে এইটা নাও, এটার নাম হলো বাইকার্বনেট, নিলাম HCO3। তো এটার মধ্যে কয়টা হাইড্রোজেন ঢুকতে পারবে? হাইড্রোজেনের যোজনী 1, আর ওর চার্জ কত? 1। অর্থাৎ এই যে এই পাশে যদি আমি লিখি, ধরো H লিখলাম আর লিখলাম HCO3। এখন এই আমরা যোজনী বসানোর সময় আমি বলছিলাম যে যৌগমূলকগুলোরে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করবা। তাহলে এর যোজনী হলো 1, এই সবটুকুর যোজনী হলো এখানে 1, এই অন এখানে, এই অন এখানে, ফলাফল আসলে H অকে H আর এই যে এইটুকু ওয়ালাইকুম সালাম HCO3। যৌগমূলক যখন অপর কোনো পরমাণুর সাথে যুক্ত হয় তখন সেইটার চার্জ থাকে না। এই যে যৌগমূলক যখন অন্য কোনো পরমাণু বা আয়নের সাথে যুক্ত হয় তখন চার্জ মুক্ত হয়ে যায়, চার্জ এটাকে দিয়ে এসে মুক্ত হয়। তাহলে এখন এই H আর এই H মিলে আমরা পাই হলো H2HCO3। এই যেটার নাম হলো হাইড্রোজেন কার্বনেট অথবা কার্বনিক অ্যাসিড। বলো তো কী বললাম? কার্বনিক অ্যাসিড, আবার কার্বোলিক না। এটা গেলো একযোজি দ্বারা অ্যাসিড গঠনের নিয়ম। এখন যদি দুই যোজিগুলো নেই, এই যে এইগুলো সবগুলো হলো দ্বিযোজি। এদের মনে রাখার জন্য আমরা পড়ছিলাম কাঁচা থাসা পাইসা ক্লোড আইসি। তো এইখান থেকে একটা নাও, যেমন আমরা সালফেট নিলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন নিয়ে আসলাম, আর এই যেটা হলো সালফেট, এই হলো SO4 2-, বুঝছো? আর এই সবটুকুর যোজনী হলো এখানে 2, আর হাইড্রোজেনের যোজনী কত? 1, কারণ হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। কয়টা? একটা, এই জন্য এর যোজনী হলো 1। আচ্ছা, তাহলে এখানেও যদি আমি বসাই, এটার যোজনী 1, এই যে এখানে বসাইলাম, আর এখানে 2 দিলাম, তাহলে আসতেছে H2 SO4 SO4, এই হলো H2SO4। এটা হলো সালফিউরিক অ্যাসিড, মনে থাকবে? তাহলে মূল থিম হলো যে যৌগমূলকের সাথে তুমি হাইড্রোজেন দিবা, কয়টা দিবা সেটা তার যোজনীর উপর নির্ভর করে। ওর যোজনী যত ততগুলা, কারণ হাইড্রোজেনের যোজনী 1। আচ্ছা, এই যে এইটা যদি দেখো, এখানে যারা আছে বোন ফসফরাসে এদের সবার যোজনী হলো 3, কারণ এই যে লেখা আছে যে সকল যৌগমূলকের যোজনী 3 তাদেরকে ত্রিযোজী যৌগমূলক বলে। আর মনে রাখার কৌশল হলো এইটুকু, বাসায় 2-3 দিন তো প্র্যাকটিস করাই লাগবে এটা মনে রাখার জন্য। সবার দেখো যোজনী 3, তাই 3টা করে চার্জ। ধরো তুমি এটা নিলা ফসফেট, তাহলে আমি লিখলাম ফসফেট PO4 3-, তাহলে এটার মধ্যে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? 3টা। এই যে সামনে হাইড্রোজেন দিলাম একটা, এর যোজনী হলো এখানে 1, আর এই ফসফেট যৌগমূলকের যোজনী পুরাটুকুর হলো 3। তাহলে ওর পদতলে 3 দিলা আর ওর পদতলে 1 দিলা, কারণ ওর যোজনী 1 ছিল, ওটা ইন্টারচেঞ্জ করলাম। তাহলে H3 H3, এই হলো তোমার PO4 PO4, যোজনী 1 হলে আর ব্র্যাকেটের দরকার নাই। এটার নাম হলো ওয়ালাইকুম আসসালাম, এটার নাম হলো, এইটুকুর নাম হলো ফসফেট, তাই না? তাহলে এটার নাম তুমি হাইড্রোজেন বলবা আর এইটুকুর নাম ফসফেট, তাহলে নাম কি দাঁড়ায়? হাইড্রোজেন ফসফেট, অথবা তুমি বলবা ফসফরিক অ্যাসিড। যেমন হাইড্রোজেন সালফেটকে আমরা কি বলবো? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট থিং আছে এই জায়গায়, তোমরা বলতে পারো যে চার্জটা কীভাবে দূর হয়। যেমন এখানে হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন এই জায়গায় কয়টা আছে? 3টা না? টাকা ওইদিকে 1, এই হলো 3টা, আর ফসফেট এখানে আসলে একটা। এই PO4 3- মানে মাইনাস মাইনাস মাইনাস, প্রতিটা হাইড্রোজেনের মাথায় একটা করে প্লাস আছে এখানে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন। এখন এটার উদাহরণটা হবে এমন, যেমন ধরো আমার শরীর থেকে একটু আমরা এখান থেকে গোস্ত উড়িয়ে ফেললাম, যতটুকু গোস্ত উড়াবো ঠিক ততটুকুই কি হবে? ফাঁকা জায়গা তৈরি হবে। ফিজিক্সের ভাষায় অ্যাটমসের মাথায় যদি প্লাস থাকে তাহলে সেটা হলো হোল, HOLE, হোল।
অর্থাৎ এটা হলো গর্ত, ইলেকট্রনের গর্ত এটা। তো একটা গর্ত থেকে, যেমন জমির মধ্য থেকে, এটা হলো একটা ভূমি, ভূমির মধ্য থেকে ধরো এরকম ভূমি, এরকম মাটি দ্বারা পুরোট আছে। তো এখন তুমি এখান থেকে যতটুকু মাটি কেটে বাসায় নিয়ে যাবা, ধরো এই যে এইটুকু জায়গা ফাঁকা করছো, পরবর্তীতে তুমি যখন আবার মাটি দিবা, এখানে তো ততটুকুই মাটি দেওয়া লাগবে নাকি? অর্থাৎ এই যে ফাঁকা জায়গার মধ্যে ততটুকুই জায়গা ধরবে। অর্থাৎ প্রতি একটা প্লাস চার্জ থেকে একটা করে ইলেকট্রন বের হয়ে যায়, তার মানে ঢোকার সময়ও একটা করে ইলেকট্রনই ঢুকবে। তাহলে এই যে এই জায়গায় একটা প্লাস ঢুকলো, সরি মাইনাস, এই জায়গায় একটা মাইনাস ঢুকলো, এই জায়গায় একটা মাইনাস ঢুকলো, প্লাস মাইনাসে ভ্যানিশ, যেটা আমরা একত্রে লিখে হলো। তাহলে এখন এই যে 1 2 3 H3, আর এই হলো তোমার PO4, এই হলো অ্যাসিডের গঠন, বুঝছো? এখন অ্যাসিড যেভাবে জোড়া লাগলো খুলবেও আবার ওইভাবে। এটার উদাহরণ কেমন, যেমন আমরা যে জামা কাপড় পরি, জামা কাপড়গুলো আমরা যে হলো পিন অথবা চেইন লাগাই, যতটুকু জায়গার মধ্যে পিন থাকে ঠিক ততটুকু জায়গায় খোলে, কিন্তু নর্মালি অন্য জায়গা তো খোলে না, তাই না? তো এই অ্যাসিডটাকে যদি এখন বলি তুমি ভেঙে ফেলো, তাহলে ভাঙার স্টাইলটা এমনই হবে। তুমি 3টা হাইড্রোজেনের সাথে জোড়া লাগাইছো না, তাহলে এই 3টা হাইড্রোজেন এই যে এখানে এসে দাঁড়াবে, আর সামনে দিলা 3, আর এই পাশে হলো PO4। এখন চার্জ তুমি কিভাবে দিবা? চার্জ দেওয়া লাগবে, এই যে যৌগমূলকের চার্জটা মাথায় রাখা লাগবে। তাহলে ওর মাথায় হলো 3টা মাইনাস হইলে প্রত্যেকটার মাথায় কয়টা করে প্লাস হবে? একটা করে, কারণ যোজনী এক। তাইলে এই যে একটা প্লাস দিয়ে দিলাম। তো আমরা যে 6 অধ্যায় আছি, এই অধ্যায়ের যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো পারতে হলে অ্যাসিড গঠন শিখতে হবে, আবার অ্যাসিড ভাঙাও শিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি, আমরা যে বড় বড় 4 মার্কের সৃজনশীল করব, এবং হচ্ছে শতকরা সংযুতি নির্ণয়ের ক্ষেত্রে এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকবে। সেই বিক্রিয়া থেকে বলবে যে উদ্দীপকে উল্লেখিত লবণটার হলো শতকরা সংযুতি বের করো। ধরো পরীক্ষার মধ্যে এইরকম আসছে Na2SO4, আর হলো এই পাশে আছে হলো ধরো NaOH, উল্টাপাল্টা লিখলাম আর কি, H2SO4, এরকম দিল, দিয়ে এখানে পানি। এখন প্রশ্নটা হবে এরকম যে উদ্দীপকের এই বিক্রিয়া থেকে একটা লবণ আছে, সেই লবণের শতকরা সংযুতি বের করো। তো তোমার এখানে খুঁজে বের করতে হবে কোনটা লবণ, কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, আর এটা তো পানি এমনি চিনতেছে। তাহলে এই বিক্রিয়াটা শিখতে হবে। আবার প্রশ্ন কীরকম হবে, উদ্দীপকে উল্লেখিত কী পরিমাণ লবণ পাওয়া যায়, অথবা 10 গ্রাম লবণ তৈরি করতে কী পরিমাণ অ্যাসিড লাগে, অথবা 30 গ্রাম লবণ তৈরি করতে কী পরিমাণ ক্ষার লাগবে, অথবা এই বিক্রিয়া থেকে কী পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যাবে। এভরিথিং হলো এই বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। বিক্রিয়া মিলবে সমতা সহ, তোমার প্রশ্নের উত্তরও মিলবে। আর যদি বিক্রিয়ার সমতা সহ না মিলাইতে পারো, তাহলে প্রশ্নের উত্তর দিতে তুমি ক্যাপেবল হবা না। এর জন্য এখানে বিক্রিয়ার সমতাটা শেখানো হবো। তোমাকে 10টা ক্ষার এবং 10টা অ্যাসিড দেওয়া হবে। আগামী 1 সপ্তাহ প্রতিদিন 2টা করে লিখে প্র্যাকটিস করবা। তো আসো প্রথম কন্ডিশন, প্রথম একটা রুল এখানে দেওয়া হয়েছে, অ্যাসিড এবং ক্ষার এই দুইটা বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এটা 8ম শ্রেণীতেই ছিল না, যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কী তৈরি করবে? লবণ এবং পানি। আচ্ছা, লবণ কিভাবে চিনবো ওই জিনিসটা এই যে 5 অধ্যায়ে আমি এই জন্য একটু চিনিয়ে নিছি। অনেকেই ওই সময় গুরুত্ব দিছে, অনেকেই দেয় নাই। যে গুরুত্ব দিচ্ছে একটু প্র্যাকটিস করছে, গুরুত্ব না দিলেও সমস্যা নাই। আজকে যে 5 অধ্যায়ের তুমি হলো এই শীটটা একটু খুঁজবা, এই যে দেখবা 19 পৃষ্ঠায় মেবি এটা আছে। আচ্ছা, আচ্ছা এই জায়গায় আছে হলো লবণ। তুমি কিভাবে বুঝবা? এখানে দেওয়া আছে, দেখো একটা ধাতুর সাথে তুমি ঋণাত্মক যৌগমূলক দিবা। তো ধাতু কোনগুলা? ধাতু নিয়ে যদি আমরা কাজ করি, এই যে একটু ধাতুগুলা দেখে নেই, আবার পুরনো পড়ায় না গেলে হয় না আর কি, একটু দেখাই দাঁড়া। এই যে এটা, এই পাশে যেগুলা দেখতেছি গ্রুপ 1, এই হাইড্রোজেন ছাড়া, এই পাশে যে কয়টা আছে এই কয়টার আমি এইভাবে শিখেছিলাম, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে, এরা সবাই হলো ধাতু। গ্রুপ 1-এর ধাতু, এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করলে একটা করে ইলেকট্রন থাকে, তাই যোজনী 1। আর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন তার গ্রুপ নির্দেশ করে, যেহেতু একটা ইলেকট্রন থাকে তাই গ্রুপ 1-এর যোজনী। শুনতে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে গ্রুপ 2-এর মৌল। তো এরাও ধাতু, এদেরকে বলা মৃৎ ক্ষার ধাতু। মৃৎ মানে হলো মাটি, অর্থাৎ এদেরকে মাটিতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। 2 মার্কের জন্য আসে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তো এখন বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এইভাবে তোমরা একটু মনে রাখবা। এই পাশ থেকে আর পরীক্ষায় পড়ার জন্য লাগে হচ্ছে, যেমন ধরো এসএসসি সিলেবাসের জন্য আয়রন লাগে, নিকেল লাগে, তেমন লাগে না, কপার লাগে আর জিঙ্ক লাগে। আর লাগবে হচ্ছে আর এতই কয়টাই, আর প্লাম্বাম লাগে। প্লাটিনাম নিয়েও কিছু আলোচনা হয়, গোল্ড, এগুলো প্লাম্বাম। দেখো তো প্লাম্বাম কোথায়?
প্লাম্বাম মানে হলো টিন, টিন না সরি, লেড, লেড, লেড হলো প্লাম্বাম। দেখো তো কোন জায়গায় আছে, এই জায়গায়, এই যে এইটা নিয়ে, এই কয়েকটা নিয়ে আসতে পারে। আর টিন হলো স্টেনাম, স্টেনাম এসেন খুঁজে বের করো, এই যে এই হলো টিন। এই কয়েকটা নৈর্ব্যতিক, এই টিন আর প্লাম্বামের এই বিক্রিয়াগুলো লাগবে হলো 7 অধ্যায়। তো ধাতুর সাথে আমরা একটু পরিচয় হইলাম। তো আমাদের যেটা দরকার ছিল সেটা হলো যে কীভাবে লবণ তৈরি করে এটা একটু দেখার দরকার আমাদের। এই যে এইখানে বেসিকটা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে তুমি একটা ধাতু নিবা আর ঋণাত্মক যৌগমূলক নিবা। ধাতুর যোজনী সম্পর্কেও আইডিয়া রাখা লাগবে, ঋণাত্মক যৌগমূলক সম্পর্কেও আইডিয়া রাখা লাগবে। আমি একটা ধাতু নিলাম, যেমন ম্যাগনেসিয়াম, আমাদের অনেক পরিচিত। আর একটা যে কোনো একটা যৌগমূলক নেই, যেমন নিলাম হচ্ছে আমরা হলো কার্বনেট, তাহলে CO3 2-, এটা হলো কার্বনেট যৌগমূলক। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এর নিজের যোজনী হলো 2। কাটাকাটি করলে এখানে 1 1 থাকে, তার মানে যোজনী 1 1 হলে না লিখলেও চলে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম Mg ওকে Mg, CO3 ওকে CO3। এইটুকুর নাম ম্যাগনেসিয়াম, এইটুকুর নাম কার্বনেট, এই দাঁড়াইলো ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে ধাতু লবণ চিনবা কীভাবে? তোমাকে দেখতে হবে যে একটা ধাতুর সাথে অধাতু আছে নাকি, একটা ধাতুর সাথে ঋণাত্মক যৌগমূলক আছে কিনা। তাহলে বুঝছি তো? তাহলে ক্ষার কীভাবে চিনবো? দেখবো হচ্ছে কোন ধাতুর সাথে OH আছে কিনা, বুঝছো? আর অ্যাসিড কীভাবে চিনবো? দেখবো হলো ঋণাত্মক যৌগমূলকের সাথে H আছে কিনা, বুঝছি তো? আচ্ছা, এইখানে যাই। তাহলে প্রয়োজনে একটু শীটের এই পেজ পাইছো তোমরা, এই পেজটার মধ্যে একটু লেখা নাও একটা, এটা সবার আছে, তাও বাসায় যায় যেন একবার দেখো। এর জন্য টেকনিক্স হলো 1 ঋণাত্মক যৌগমূলক হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস ঋণাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক। দ্রুত, সময় নাই, পরে দেখবো যে টাইমই নেই। ঋণাত্মক যৌগমূলক হলো লবণ, অ্যাসিড, এটা হবে অ্যাসিড। আচ্ছা, 2 তোমার হচ্ছে ধাতু, ধাতু প্লাস OH, এটা হবে তোমার হলো ক্ষার বা ক্ষারক। 3 হলো ধাতু প্লাস ঋণাত্মক যৌগমূলক ইজ ইকুয়াল টু লবণ। ব্যাস, এই তিনটা জিনিস এই খাতায় লেখার তো মনে হয় ঠিক হচ্ছে না। এটা আমি শীট দিচ্ছি, শীটের এই যে জায়গায় লেখানো, ওই গ্যাপের মধ্যে, পরে খাতা আর মিলাইতে পারবো না। আচ্ছা, ও আচ্ছা, ক্ষারক, এটা হবে ক্ষারক। ক্ষার হলো পানিতে দ্রবণীয় আর ক্ষারক পানিতে অদ্রবণীয়। অনেক বেশি টাইম নেওয়া যাবে না, একটু চালু করতে হবে। আচ্ছা, এই 3টা থিং যদি আমাদের মাথায় থাকে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বেরোবো এখন। যেমন আমরা, এটা একটা কলমের ক্যাপ হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ বলো, এটার কথা বলতেছো? মাইনাস, এটা হ্যাঁ হাইড্রোক্সাইড আয়ন। তুমি যে 5 অধ্যায়ে অনেক ফাঁকি মারছো, বোঝা গেল। তোমরাও ফাঁকি মারছো? আচ্ছা, রিভিশন পিরিয়ডে দেখি আগে নিব। আচ্ছা, লেখা শেষ না? এই দিকেই তাকাও তাহলে। এই কলমের ক্যাপ যেভাবে জোড়া লাগাইলাম, ধরো এই দিকে, এখন যদি বলি এটা খুলে ফেলো, তাহলে শুধু ক্যাপটুকুই খুলবা নাকি ভেঙে ফেলো? বললাম ভেঙে ফেলো আর কি, ক্যাপটুকু খুললেই তো আলাদা হয়ে গেল। তো এটার সাথে মিলাও, আমরা যেরকম হাইড্রোজেন এর সাথে ঋণাত্মক যৌগমূলক দিলে হয় অ্যাসিড। এখন আমি বললাম যে অ্যাসিডকে ভাঙো, তার মানে অ্যাসিড ভাঙলে তুমি হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবা আর এই যে ঋণাত্মক যৌগমূলক তৈরি করবা। বুঝতে পারছো? এর বাইরে কিছু করতে পারবা না। এই যে এখানে বলছে একটা অ্যাসিড নিবা আর একটা ক্ষার নিবা, দুইজনে বিক্রিয়া করব, করে সল্ট এবং ওয়াটার তৈরি করব, বুঝছো? অথবা অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। বোর্ডে তাকান লাগবে, এখন মনোযোগ দিতে হবে গভীর। তো সমতা করার টেকনিক, এখানে সমতা করার টেকনিকটা দেখে যাই আর কি। তো সমতা কীভাবে করবো বলছে, অ্যাসিডের মধ্যে তোমার যতগুলো হাইড্রোজেন থাকবে, একদম এই 3টা কথা মনে রাখতেই হবে। 1 2, 2টা মনে রাখলেও চলবে, এটা অপশনাল।
যতগুলা এইচ থাকবে সেই সংখ্যা দিয়ে তুমি ক্ষারকে গুণ করবা। ধরো আমি এই জায়গায় লিখলাম H2SO4। এখন দেখো তো এখানে কয়টা এইচ আছে? দুইটা। HCl ওর কাছে কয়টা আছে? একটা। H3PO4 ওর কাছে কয়টা আছে? তিনটা। তার মানে ওর সাথে যদি কেউ আসে তাকে 2 দ্বারা গুণ করবা, ওর জন্য 1 দ্বারা গুণ করবা, ওর সাথে কেউ যুক্ত হইতে চাইলে 3 দ্বারা গুণ করবা। পরের লাইন, ক্ষারের মধ্যে যতগুলো OH থাকবে সেই সংখ্যা দিয়ে অ্যাসিডকে গুণ করবা। তো আমি ধরো এখানে লিখলাম NaOH MgOH ইন্টু 2, তারপরে নিলাম AlOH ইন্টু 3। যেমন তোমার একটু গ্যাপ থাকতে পারে, তোমার একটু বুঝিয়ে দেই। ধরো ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2 আর OH মাইনাস এইটুকুর যোজনী হলো এখানে 1। তো যখন যৌগ গঠন করে এই যে এই যোজনী এর পদতলে দেয়, এর যোজনী এর পদতলে দেয়, ফলাফল আসতেছে Mg অক্ষে Mg, এই হলো OH 2 অক্ষে OH 2। বুঝছো? তাহলে তৈরি এই দুইটা কীভাবে আসলো বুঝছি তো? আচ্ছা, এটার মধ্যে কয়টা OH আছে বলো তো? একটা। তাহলে ওর সাথে যদি কোনো অ্যাসিড আছে তার 1 দ্বারা গুণ করতে হবে, আর ওর সাথে যদি কোনো, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, ওর সাথে অ্যাসিড আসলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই দুইটা লাইন যেন আমাদের মনে থাকে। তাহলে অ্যাসিডের মধ্যে যতগুলো এইচ থাকে সেটা দিয়ে ক্ষারের গুণ করব, ক্ষারের মধ্যে যতগুলো ওএইচ থাকে সেটা দ্বারা অ্যাসিডকে গুণ করব। ইনশাল্লাহ মনে থাকবে? এখন বলতে পারো স্যার লাস্টের লাইনের কাজ কি? এইটা দিয়ে আপনি কি বুঝাইছেন? এইখানে একটা কথা লিখছি, ক্ষারের মধ্যে যে ধাতুটা থাকবে সেই ধাতুর ব্যবহৃত যোজনী দ্বারা অ্যাসিডকে গুণ করতে হবে। এই লাইনটার অর্থ আমি একটু বুঝিয়ে দেই। মানে ক্ষার বলতে শুধু ওই যুক্তকেই বুঝাবে না। যেমন ধরো যে কোনো ধাতুর অক্সাইড ও ক্ষার। এখন এটা উদাহরণ এই যে এইভাবে দেবো, একটা ধাতুর সাথে তুমি হচ্ছে অক্সিজেন জোড়া লাগাবা, কি বলো তো? অক্সিজেন। অক্সিজেন, তাহলে সেটা হবে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড, অক্সাইড। এটা লিখলাম, ভালো করে মনোযোগ দিও। তো একটা আয়রন নিলাম আর হলো অক্সিজেন নিলাম, আবার আয়রন নিলাম, অক্সিজেন নিলাম। এখন আয়রনের যোজনী এই জায়গায় 2 ব্যবহৃত হবে, আয়রনের যোজনী এখানে 3 ব্যবহৃত হবে। অক্সিজেনের যোজনী সবসময় কত বলো তো? অক্সিজেনের জন্য অলওয়েজ 2। তাহলে এই 2 অরে আচ্ছা 2 কাটা গেল, এখানে দেওয়ার মতো কিছু আছে? নাই। তার মানে এই 1 এখানে আর এই 1টা এখানে, ফলাফল আসতেছে APO। এইটার ক্ষেত্রে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3 এখানে বসিয়ে দেই আর 2 এখানে বসিয়ে দেই, তাহলে আসতেছে AP2O3। এখন শোনো, এরাও ক্ষার। তোমরা ভালো করে মনে রাখবা, যদি অধাতুর সাথে অক্সিজেন যুক্ত থাকে, ধরো অক্সিজেন, তাহলে সেটা হবে অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড। আচ্ছা, এইটুকু আপাতত আজকে মনে না রাখলেও চলবে, আমি শুধু ব্রেনে একটু দিয়ে রাখলাম। অধাতুর অক্সাইড হলো অম্লীয়। বলো তো কী বলছি? ফর এক্সাম্পল, কার্বনের সাথে অক্সিজেন জোড়া লাগাইলা, এখান থেকে কার্বন মনোক্সাইডও হয়, আবার কার্বন ডাইঅক্সাইডও হয়। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি তুমি পানি দাও, তাহলে এই দুজনে বিক্রিয়া করে H2 তৈরি, H2 অকে H2, এই C এখানে নিয়ে আসলাম, এই 2টা অক্সিজেন আর একটা অক্সিজেন, 3টা অক্সিজেন, এই যে অ্যাসিড হয়ে গেল। বুঝছো? তাই ওদেরকে অম্লীয় প্রকৃতির অক্সাইড বলা হয়। আর যত ধাতুর অক্সাইড আছে এরা সবাই ক্ষারীয়। এরা সবাই কি? কারণ কি? কারণ যেমন ধরো তুমি এখানে পানি দিলা, এই দেখো পানি দিলে এখানে তৈরি হবে APOH ইন্টু 2, এই যে তোমার ফেরাস হাইড্রোক্সাইড। তাহলে এটা ক্ষার হলো না? তাই এদেরকে ক্ষারীয় অক্সাইড বলা হয়। আপাতত এটুকু সেন্স থাকলেই চলবে, পরবর্তীতে আমরা যখন 7 অধ্যায়ে যে আরও বিক্রিয়া দেখবো তখন এটা সেন্স ক্লিয়ার করব। এখন কথা হলো, এর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে আসে, এটা তো ক্ষার ধর্ম দেখাবে। তো ক্ষার ধর্ম দেখাবে, আমি যে এখানে লিখছিলাম যত সংখ্যক OH থাকবে, এটার মধ্যে কি OH আছে? না। এটার মধ্যে তখন বিচার বিবেচনা করতে হবে যে ধাতু আসলে এখানে কত যোজনী ব্যবহার করছে। এখানে যোজনী ব্যবহার করছে 2, এখানে যোজনী কত ব্যবহার করছে? 3। তাহলে এর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করতে আসে তাহলে 2 দ্বারা অ্যাসিডকে গুণ করতে হবে, এর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করতে আসে তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাই এই লাইনটা হলো অপশনাল। আপাতত মোর ইম্পর্টেন্ট হলো এই দুইটা, যে অ্যাসিডের মধ্যে যতগুলো H থাকবে সেটা দ্বারা ক্ষারকে গুণ করব, আর অ্যাসিডের মধ্যে যতগুলো OH থাকবে সেটা দ্বারা, অ্যাসিডের মধ্যে যতগুলো H থাকবে সেটা ক্ষারকে গুণ করব, আর ক্ষারের মধ্যে যতগুলো OH থাকবে সেটা দ্বারা। মন থাকবে? আচ্ছা, তো আমি এর জন্য অ্যাসিড নিলাম, ধরো আমাদের সুপরিচিত সালফিউরিক অ্যাসিড নিলাম, সহজ দেখে নিলাম বোঝার জন্য। আর এখানে ধরো আমি নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার এবং অ্যাসিড কি সেটা তো আমরা বুঝে আসছি, তাই না? এখন ওই রুল অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের সংখ্যা হলো 2টা, আর এখানে OH কয়টা আছে? একটা। এই 1 ওর এখানে দিয়ে দিলাম, আর এই 2 ওর এই জায়গায় দিয়ে দিলাম। তাহলে আমাদের ফলাফল আসতেছে H2SO4 অকে H2SO4 প্লাস এখানে Na2 অকে 2 আর NaOH অকে NaOH। এইটুকু বুঝতে কারো অসুবিধা হলো?
তার মানে বোঝা যাচ্ছে যে একটা সালফিউরিক অ্যাসিডের সাথে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব, তাই না? আচ্ছা, অনুরূপভাবে আমি ধরো এখানে নিলাম হলো সালফিউরিক অ্যাসিড নিলাম H2SO4, H2SO4 এর সাথে নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন একটু আগে যে নিয়মটা শিখছি সেই হিসেবে OH এখানে কয়টা আছে? 3টা আছে। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। দুইজনের মধ্যে কি কাটাকাটি যেতেছে? না। তাহলে কাটাকাটি না গেলে 2 অরে এখানে দ্বারা গুণ করো, আর এই যে যতগুলো OH আছে সেটা দিয়ে অ্যাসিডকে গুণ করো। তাহলে এই বিক্রিয়া যদি করতে চাও তাহলে 3 অকে 3, H2SO4 অকে H2SO4, আর হলো 2AlOH × 3। এই যে এইভাবে এটা সমতা হয়ে গেল। বুঝছো এখন? হ্যাঁ, আচ্ছা, বুঝলে ভালো কথা। আর একটা লাস্ট H2SO4 নিলাম। আচ্ছা, বলতে পারো যে একই জিনিস বারবার নিতেছি, ধরো আমরা অন্য একটা নেই, ধরো আমরা নেব হচ্ছে H2CO3, এটা নিলাম। অ্যাসিড তো চিনতে পারি এখন নাকি? হাইড্রোজেনের সামনে আছে, পাশে হলো ঋণাত্মক যৌগমূলক। আস্তে আস্তে বড় হবা এমনিই বুঝবা যে এটা অ্যাসিড নাকি। আপাতত এই ট্রিক্স অবলম্বন করো। তাই এটার মধ্যে এবার আমরা নিলাম হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলাম। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই এখানে 2 আছে। তো এখন এখানে OH এর সংখ্যা কত? 2, আর এখানে হাইড্রোজেন 2, তাহলে 2 2 কাটা গেলে থাকে এখানে 1 1। তো যেখানে ফ্রেন্ডরা হলো মুখস্থ বা গুণে গুণে বের করবে, তোমরা ডিরেক্ট এখানে 1 দ্বারা গুণ, এখানে 1 দ্বারা গুণ। এইটার মিনিং হলো যে হলো H2CO3 এর সাথে একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। আমরা কি বুঝছি কি বুঝি নাই? সমতা করার টপিকটা শেষ। এখন এইগুলা দ্বারা কিভাবে বিক্রিয়া করব এটা আমাদের একটু দেখার বিষয়। আচ্ছা, তো বিক্রিয়ার প্রথম স্টেপে যেটা আসবে সেটা হলো স্টেপ 1। প্রথমে তুমি যে অ্যাসিড পাবা এবং ক্ষার পাবা সেটা ধনাত্মক এবং ঋণাত্মক 2 অংশে তুমি ভাগ করে নিবা। সমতা তো করার পরে এখন ভেঙে তাদের, আচ্ছা, ভাঙার কথা আসলো কেন? যেমন আমি একটা উদাহরণ দিই। বড় একটা কাপড় বাজার থেকে কিনে আনছি, এখন ওটা দর্জির কাছে নিয়ে দিলাম। দর্জি খালি মাঝখানে সেলাই করে দিল, তাই কি ওটা কোনো কাপড়ের রূপ হইলো না? দর্জি কাটলো, কাইটা নতুন একটা অবয়ব দিল, তারপরে জোড়া লাগাইলো। তার মানে আমি অ্যাসিড এবং ক্ষারকে বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করতে চাইলে দুইজনকেই ভাঙা ভাঙা পার্টস করে রাখাতে লাগবে। বুঝছো কি না? বুঝো নাই? বুঝছো? আচ্ছা, তো আমি হলো চুজ করলাম সহজ যেটা সেটাই। প্রথমে ধরো আমরা নিলাম হলো H2SO4 নিলাম, তার পাশে এনে দাঁড় করাইলাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে। আচ্ছা, ভালো। এখন এই দুজনের আগে সমতা করি। সমতা বিধান তো একটু আগে দেখে আসলাম যে যার মধ্যে যতগুলো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা না? আর এখানে OH আছে কয়টা? একটা। তাহলে ওরা 1 দ্বারা গুণ আর ওরে 2 দ্বারা গুণ। তার মানে বোঝা গেল একটা H2SO4 এর সাথে 2NaOH বিক্রিয়া করবে। ওকে, ভালো কথা। এখন এখানে বলতেছে আপনি ধনাত্মক এবং ঋণাত্মক অংশ ভাগ করবেন। এখন ভাগ যে করবা সেটা কীভাবে? যে বলে দিচ্ছে সকল অ্যাসিড, মনে রাখতে হবে সকল অ্যাসিডের প্রথম অংশ ধনাত্মক চার্জযুক্ত H+ এবং শেষের অংশ ঋণাত্মক চার্জযুক্ত হয়। এটা তো একটু আগে বলে আসলাম। এটা ভাঙতে কইছি, তুমি যদি এখন এইরকম করো H তারপরে হচ্ছে ও এইভাবে ভাঙো হবো না। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হলো যে যেভাবে জোড়া লাগাই ওইভাবেই ভাঙতে হবে। জোড়া লাগাইছিলাম কিভাবে বলো তো দেখি? জোড়া লাগাইছিলাম কিভাবে? যৌগমূলকের সাথে আমরা হাইড্রোজেন জোড়া লাগাইছিলাম। তো ওরে ভাঙা মানে হলো এখানে হাইড্রোজেন কয়টা আছে? এইখানে একটা হাইড্রোজেন প্লাস, এখানে একটা হাইড্রোজেন প্লাস, আর SO4 এখানে রেখে আমি ধরো 2- দিলাম। এটার ভাঙা শেষ। আচ্ছা, আর ক্ষারের ক্ষেত্রে প্রথম অংশ ধনাত্মক চার্জযুক্ত, এটা ধাতু। হ্যাঁ, ধাতু সবসময় প্লাস চার্জযুক্ত হয়, কিন্তু ক্ষার আছে কয়টা? এখানে 2টা। দুইজনের আগে এখানে দাঁড় করালাম যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, একটু পরে একজন লোক এসে তোমাদের ভেঙে ফেলবে। তো ডক্টর এসে এই দুজনে এখন অপারেশন করার জন্য ধরো Na বানাইলো আর OH একটু দূরে দাঁড় করাইলো। তাহলে ওর মাথায় একটা প্লাস, ওর মাথায় একটা মাইনাস। আচ্ছা, তাহলে ধাতুর যোজনী এখানে সোডিয়ামের 1, তাই সোডিয়ামের মাথায় একটা প্লাস, OH-। এই যেখানে লেখায় আছে যে ধনাত্মক চার্জযুক্ত হতো, শেষের অংশ OH- চার্জযুক্ত। ঘটনা হলো প্রথমে লজিক দিয়ে 3টা বিক্রিয়া যদি বাসায় করো, ইনশাল্লাহ পরবর্তী বিক্রিয়াগুলো ব্রেনে, লজিক দিয়ে ব্রেনেই ভাঙবে, খাতায় শুধু লিখবে এমন। কিন্তু এখন খাতায় লিখে মানে কাজটা করা লাগবে। ভালো কথা। এখন স্টেপ 2তে কি বলতেছে? অ্যাসিডের ধনাত্মক অংশ ক্ষারের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। কারণ প্লাস যায় তো -3 ধরবো নাকি? অ্যাসিডের H+ আয়ন, দেখো অ্যাসিডের H+ আয়ন মানে হলো এই যে এটা, এই যে H+ আয়ন কারে ধরতে কইলো? OH-, এই যে ও আইসা অরে ধরলো, কারণ মাইনাস এবং প্লাসই তো পরস্পর আকর্ষণ করে। তো ওরা দুইজনে ধরো এই যে জায়গায় এসে দাঁড়াইলো, H+ এই জায়গায় দাঁড়াইলো আর OH- এই জায়গায় দাঁড়ালো। এখন আমরা একটু আগে কী শিখছিলাম? আমরা বলছিলাম যে হলো প্লাস চার্জ মানে হলো হোল বা গর্ত,
আর মাইনাস চার্জ হলে সেটা পুরোট করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা এই জায়গায় আসবে, ধরো এই পুরাটুক, অর্থাৎ এইটুকু এই জায়গায় এসে দুইজনের চার্জ ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই চার্জ আর রইল না, এই চার্জ রইল না। তাহলে অবশিষ্ট অংশ কী রইল? একটা এইচ একটা এইচ, এখানে দিলাম H2 আর এই হলো O। বুঝছি তো? বুঝছো? একটু প্রথমে কঠিন লাগলেও পরবর্তীতে দেখবা ইজি জিনিসটা, কিন্তু মুখস্থ করবা না। এই অংশ যায় এই যে এটারে ধরলো, ওখানে যা যা ঘটলো এখানে সেইভাবে পানি তৈরি হলো। বুঝছি তো? সহজ হিসাব, এই এইচ আর এই এইচ মিলে হলো H2 আর এই ওটা পাশে যা দাঁড়াইলো। তাহলে পানি কয়টা হলো এখানে? এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি এই যে দুই অণু পানি তৈরি করলাম, একটা তৈরি করা শেষ। এখন তৈরি করা লাগবে, আমরা বলছিলাম অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, পানি তৈরি করা শেষ। এবার তৈরি করব ক্ষার। 5 অধ্যায়ে আমরা শিখে আসছিলাম ধাতুর সাথে ঋণাত্মক যৌগমূলক দিলেই ক্ষার হয়। তো এখানে ধাতু কোনটা? সোডিয়াম। কোনটা? সোডিয়াম। এখন মোর ইম্পর্টেন্ট থিং হইল সোডিয়াম দেখো পিছনে রয়েছে, সালফেট সামনে রয়েছে। যৌগ গঠনের মূল থিম হলো প্লাস চার্জ যেটা সে সামনে থাকবে, অলওয়েজ সে কোথায় থাকবে? প্লাস চার্জযুক্ত কোথায় থাকবে? সামনে। তাহলে ও পিছনে থাকলেও ওরা হলো ঘুরে এইখান থেকে ধরো এই দুইজনে এই সামনে এসে বসলো। তাহলে আমি এখানে লিখলাম Na প্লাস, এখানে লিখলাম হচ্ছে Na প্লাস। তাহলে ও হলো পিছনে যাবে, তাহলে এখানে দিলাম SO4 2 মাইনাস। তো আমাদের মাথার মধ্যে একটা জিনিস আসতে পারে যে সামনে পিছনে এই জিনিসটা পেলাম কোথায়? তো আমরা এটা এইখানে যে 5 অধ্যায়ে অনেক জিনিস আলোচনা করা হয়েছিল, এটা আসলে নির্ভর করছে তোমাদের ইয়ের উপরে, এই হলো নেওয়ার উপরে। যেমন এখানে বলছিল হলো এটা না, এই যে এইখানে সিস্টেমটা একটু আলোচনা হয়েছিল আর কি। বলা হয়েছিল যে স্টেপ 1 মধ্যে প্রথমে ধাতুর নাম লিখতে হবে, অর্থাৎ প্রথমে ধাতুই বসাতে হবে। এইটা না, এইটা না, 1 মিনিট দাঁড়াও আমি খুঁজে দিতেছি। পর্যায় সারণী, এই যে মেবি এটাও না, আচ্ছা ওটা এখন খুঁজতে গেলে আমাদের একটু সময় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা হলো এটা একটু দেখি, এইটা দিয়ে বোঝার চেষ্টা করি। বলছিল যখন অধাতু এবং অধাতু দ্বারা মৌল গঠন করতে হয় তখন যে অধাতব মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম সেই মৌলটিকে সামনে লিখতে হয়, আর যে অধাতব মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে পিছনে লিখতে হয়। মানে হলো যেমন কার্বন আর অক্সিজেন, এই দুইটা দ্বারা তুমি যৌগ গঠন করবা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যে কম সেটা আমরা কিভাবে বুঝলাম? সেটা বুঝলাম হচ্ছে এই যে কার্বন হলো বামে অবস্থিত আর অক্সিজেন কোথায়? ডানে। তাহলে যে বামে থাকে তার তড়িৎ ঋণাত্মকতার মান কম, আর যে ডানে থাকে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাই যতক্ষণই আমরা হলো যৌগ গঠন করি, আমরা ধরো কার্বন আর অক্সিজেন নেই, তো সব সময় দেখা গেছে অর্জন 4, ধরো অর্জন 2 আমি ইউজ করলাম, এখানে কাটলে 1 থাকে, এখানে 2, এই জায়গায় 1। লেখার সময় কার্বন ডাইঅক্সাইড এইভাবে লিখি, কিন্তু এটারে কেউ এইভাবে লেখে না, O2C এইভাবে কি লিখি আমরা? না। আর যদি একটা ধাতু নাও আর একটা অধাতু নাও, তাহলে ধাতুকে প্লেস দিতে হবে কোথায়? সামনে। তাই ধাতু দুটি আমি সামনে নিয়ে আসছি। এখন কিভাবে কাজ করব? একটু আগে শিখছি আমরা যে চার্জগুলা ভ্যানিশ হয়ে যায়। চার্জগুলো কী হয়ে যায়? ভ্যানিশ। আমরা দেখি এখানে কয়টা চার্জ আছে দেখো তো, এটার চার্জ কয়টা? 2টা না? তাহলে এই যে এই মাইনাস চার্জটা এই প্লাসের মধ্যে ঢুকে ভ্যানিশ হয়ে গেল, এটা এই যে জায়গায় ঢুকে ভ্যানিশ হলো, ফলাফল আসতেছে 1 2, এখানে আসলো Na2 আর এই হলো তোমার SO4, অর্থাৎ এই যেটা তৈরি হলো সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট। কিন্তু কেউ আবার এইরকম করে লেখো না যে 1 2, তাহলে আমি লিখলাম 2Na এরকম লিখলাম আর SO4, এভাবে লিখলে কি হবে? না। যোজনী নর্মালি হলো ডান পাশে পদতলে বসে, এটা একটা স্টাইল। আর একটা স্টাইল, যেমন এখানে একটা সোডিয়াম আছে, সোডিয়ামের এই জায়গায় রাখলাম, আর এখানে সালফেট আছে, সালফেটের এই জায়গায় রাখলাম। এখন আমরা সবাই জানি যে ওর যোজনী হলো 2, ওর যোজনী হলো 1, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে এখানে 2 1, এখানে 2, ফলাফল আসলো Na2, এই হলো তোমার SO4। তো সেই হিসাবে এই যে এখানে একটা লবণ তৈরি হলো Na2 SO4, এই যে বিক্রিয়াটা এইভাবে তৈরি হবো। বুঝছো তো? আচ্ছা লাস্টের কথা এখানে গেল, আর একটু থিং আছে এই জায়গায়। লাস্টে যে লাইনটা এখানে, এই যে লাস্টের লাইন লিখছে অ্যাসিডের ঋণাত্মক অংশ, এই যে অ্যাসিডের ঋণাত্মক অংশ
তোমার অর্থাৎ ঋণাত্মক যৌগমূলক অথবা আয়ন ক্ষারের ধনাত্মক অংশ অর্থাৎ ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে। এই যে লবণ তৈরি হইলো, বুঝছো তো? তাহলে প্র্যাকটিসের জন্য আমি একটু স্পেস রাখছি, একটা কঠিন বিক্রিয়া এখন দেওয়াবো। যেমন আমি ধরো নিলাম হচ্ছে এটা পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে H3PO4, আর এই জায়গায় নিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইটা বিক্রিয়া অংশগ্রহণ করব। কারে কত দ্বারা গুণ করা লাগবে বলো তো দেখি? কাকে কত দ্বারা গুণ করবা? এখানে ও এইচ দুইটা, তাহলে ওরে 2 দ্বারা গুণ, এখানে 3টা এইচ আছে 3 দ্বারা গুণ। এই যে হয়ে গেল না? এখন আমি একটু বড় হয়েছি, তোমরাও যখন আমার মতো বড় হবা এই যে এইভাবে হিসাব করবা। এদিকে তাকাও, এইটার এটা গুণ করলে কত হয়? গুড, 6টা এইচ আছে এখানে। এই যে এটা হলো শর্টকাট ট্রিক্স, কিন্তু এই শর্টকাটে ঢোকার আগে তোমাকে আগে ওইভাবে অ্যানালাইসিস করে কয়েকটা লিখতে হবে, তাহলে পরীক্ষায় ভুল হবে না। আচ্ছা গেল। এখন আসো এখানে, আচ্ছা এটা হলো আমার নামের লেটার, সামনে আমি 10 দিলাম, ওর পদতলে 2 দিলাম, ওর পদতলে 3 দিলাম। এটার মিনিং দ্বারাই হচ্ছে এই 10 এর, এই 10 বির, এই 10 ডির রসায়নের পরিভাষা অনুযায়ী, অর্থাৎ 10টা এ, 10টা হচ্ছে তোমার B3 এবং 10টা হলো তোমার D2। রসায়নের পরিভাষা অনুযায়ী এটাই। এখন একটু খেয়াল করো, যার পদতলের সংখ্যা নাই তার পদতলে কত আছে? 1। তাহলে 1, তার মানে 10 অক্ষে 10, অর্থাৎ এখানে 10টা এ পরমাণু আছে। আর এটার মিনিং হলো 3 10 30, 30টা বি পরমাণু আছে। এটার মিনিং হলো 20টি ডি পরমাণু আছে। আমরা কি বুঝছি নাকি? অর্থাৎ আমার নাম তৈরি হয়েছে এতগুলো লেটার্স দ্বারা। তো এইখানে ওই রকম তাই। এইটাকে যদি অ্যানালাইসিস করি 3CaOH, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু। এই 3 এখানে 1-এর সাথে গুণ হবে, এই 3 2-এর সাথে গুণ হবে। তার মানে ক্যালসিয়াম এখানে কয়টা? 3টা, কিন্তু 3 2 গুণ 6। OH এখানে কয়টা আছে বলো তো? 6টা আছে। তার মানে 6টা OH, 6টা এইচের সাথে যুক্ত হয়ে কয়টা পানি তৈরি করতে পারে? 6টাই পানি তৈরি করবে। প্রতি একটা এইচ একটা করে ওইচ নিয়ে পানি তৈরি করব, তাই না? তার মানে বোঝা যাইতেছে এই বিক্রিয়াই হলো এই যে 6টা পানি তৈরি হইলো। ব্যাস, বিক্রিয়া মিলে গেছে, টাইমই লাগলো না। এখন এই জায়গায় হচ্ছে তোমার তৈরি, লবণটা কীভাবে তৈরি করবা এটা দেখার বিষয়। এখন প্রথম অংশ ধাতু, আমি যে স্যার গল্প বলছিল যে ধাতুকে সামনে লিখতে হয়, লিখে ফেললাম। আর অ্যাসিডের মধ্যে PO4, এটা এই জন্য আরামসে লিখে দিলাম, PO4 3- লিখে দিলাম। এখন তুমি যোজনী মিলাবা শুধু, ওর যোজনী হলো 3, ওর যোজনী হলো এখানে 2, ব্র্যাকেট দাও। এই 2 এই জায়গায়, এই 3 এই জায়গায়। ফলাফল আসলো CA3 অক্ষে CA3, PO4 অক্ষে PO4 ইন্টু 2 হবো, তাই না? তাইলে হলো CA3PO4 ইন্টু 2। এই যে পরীক্ষার সিস্টেম হলো এইটা। এইটা যার হয়েছে তার এখন যত এই বিক্রিয়াতে যত ম্যাথ করবে তার ম্যাথ মিলবে। কিন্তু কারো যদি সামনে এই 2 3 বসাইতে যায় কোনো প্রবলেম হয়, তাহলে তার ম্যাথ মিলবে না, কারণ সংখ্যায় চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, এই যে যা কিছু করছি সব রাপ। পরীক্ষার হলে শুধু ওই যে বিক্রিয়াটা, ওটা আমি তোমাকে খাতায় মানে প্র্যাকটিস করার জন্য এটা দেখাইলাম। ওগুলো সব ব্রেনে কাজ করে। যেমন খুব সুন্দর প্রশ্ন, ছোটো সময় আমরা নামতা শিখছিলাম না, মানে 2 অক্ষে 2, 2 2 4, 3 2 6 এরকম শিখছি। তো আগে যখন ম্যাথ করতাম ওইগুলো গুনে গুনে, আঙ্গুল দিয়ে গুনে গুনে, আবার ছবি আঁকে কেটে কেটে ম্যাথ করতাম। এখন কি ওইগুলো করার বিষয় আছে? ওটা ছিল তুমি যখন একদম ছোটো বাচ্চা ছিলা, ওইভাবে একটা সিস্টেম শেখানো হয়েছিল। দিন দিন তুমি বড় হইতেছো, ওইগুলো হচ্ছে ব্রেন কাজ করে, আর এখানে তুমি অন্য কিছু সলভ করো। এখানেও ঠিক এগুলো সব ব্রেনে চলবে, কিন্তু ব্রেনে চলানোর আগে, ব্রেনে সেট করার আগে বাসায় নিজে লেখাই সেট করতে হবে। এখন আসো, বুঝছো জিনিসটা, কথাটা কি বুঝছো? এখন তুমি যদি 5টা বিক্রিয়ায় যে এইভাবে করো তাহলে তুমি পারবা। যেভাবে এখন দেখাবো। এখানে কয়টা H3PO4 আছে দেখো, কিন্তু এটা শেষ, আমি কিন্তু এখন পড়ায় চলে যাব। কয়টা আছে? তুমি বাসায় হলো যাই নিচে 2টা PO4 এইভাবে লিখবা। একটা সাদা, একটা বিক্রিয়ার জন্য একটা পেজ ব্যবহার করবা। এখন তো একটু আগে যেভাবে ঘটনা শিখলাম, অ্যাসিডকে 2 ভাগে ভাগ করবা। কয় খণ্ডে ভাগ করবা? কি প্লাস এবং মাইনাস, তাই না? আসো এটারে এখন ভাঙি। মানে এইচ আছে 1টা 2টা 3টা। PO4 কি আলাদা আলাদা করে দেবো না একটা আয়নের মতো? ওই যে বইয়ের মধ্যে শিখছি যে একটা আয়নের মতো আচরণ করে। তাহলে আমরা জানি এটা প্লাস, তাই প্লাস দিলাম আর 3 দিলাম। এটারও ওইভাবে ভাঙলাম, এইচ প্লাস এখানে দিলাম এইচ প্লাস, আর এই হলো তোমার PO4 3-। বেশ, অ্যাসিড ভাঙা শেষ। এখন আসে ক্ষার নিয়ে আসে। এখানে ক্ষার কয়টা আছে? 3টা না, সামনে 3। তাহলে CaOH আমি এমনি লিখলাম, মানে এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য। এখন বলতে পারো এটা তো অনেক টাইম যাবে। এটার একটা উদাহরণ সহজ আছে, যেমন হলো আমাদের যারা ক্রিকেট খেলেন, লেজেন্ডারি ব্যক্তি যারা,
তো ওই ব্যক্তিগুলা যখন ঘরোয়া ফিল্ডে প্র্যাকটিস করে তখন কোমরে রশি বেঁধে টায়ার বাইদা দৌড়ায়। ফাইনাল ফিল্ডে কি আসলে টায়ার বাঁধে? মানে রুমের ভিতরে তারা, রুম বলতে তারা হচ্ছে ঘরোয়া ফিল্ডে তারা হচ্ছে প্রচুর প্রেশার নেয় ফাইনাল ফিল্ডে যায় যেন উইদাউট বাফারে বা তাদের মানে ভালো পারফর্ম করতে পারে, এর জন্য না। আবার জিমে যায় হচ্ছে অনেক বড় বড় ডাম্বেল সে মুভ আপ করে, ওটার করার কারণ কি জানো? সেখানে সে ভালো খেলতে পারে। এটার দ্বারা বুঝাইলাম যে এই যে বড় একটা কাজ, এই কাজটা হলো পুরাটাই হলো রুমের ভিতরে প্র্যাকটিস। ফাইনাল পরীক্ষা এটা এক তুরিতে তুমি যেন লিখতে পারো, বুঝাইতে পারছি? এটা করে তোমাকে এটা অ্যাচিভ করতেই হবে, নয়তো কিন্তু তুমি সমস্যায় পড়বা। তাহলে এটারে ভাঙো, তাহলে ক্যালসিয়াম নিলা, এই যে ওএইচ নিলাম, ওএইচ তুমি মিনিমাম 5টা এইভাবে করবা বাসায়, মিনিমাম 5টা। যদিও এটা 9-এর পড়া ছিল, কিন্তু 9-এ তো আর তোমরা 9-এর বছর তো আর নাই। তাহলে এখন এই যে কীভাবে ভাঙলা এখন মিন করো। ক্যালসিয়ামের যোজনী কত? 2। এই যে এই পাশে 2 রয়েছে। আসলে ওই যে ওই 2টা জিনিস সবসময় মাথা রাখা উচিত। লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো, এইটা ছন্দটা একটু মনে রাখা উচিত। তাহলে এখানে 2 প্লাস বিকজ অফ দ্যাট অর যোজনী 2, আর এগুলার যোজনী 1, ওএইচ মাইনাস। এই দেখো এখন এই যে ইজিলি মিলতেছে, এই একটা ওএইচ অরে ধৈরাগুলো আসো আমরা পানি তৈরি করি। তাহলে ওরা দুজনের একটা পানি তৈরি করলো, এইভাবে এইটা মিলে একটা পানি তৈরি করলো, এইটা আবার এইটারে ধরলো আর একটা পানি তৈরি হইলো, এইটারে তৈরি করে একটা পানি তৈরি করলো, এটারে ধরে পানি তৈরি করলো, এটা এবং এটা আর একটা পানি তৈরি করলো। 1 2 3 4 5, এই হলো 6। ওই যে 6 হলো পানি, বুঝছো? আচ্ছা, এখন এইগুলা কিভাবে মিলাবা? দেখো সহজেই মিলা যায়। এখানে 3টা মাইনাস চার্জ, টোটাল মাইনাস চার্জ কয়টা? 6টা। এই যে 1 2 3, এখানে টোটাল 6টা প্লাস চার্জ। তার মানে প্লাস এবং মাইনাস মিলে গেছে, ভ্যানিশ না? অ্যান্ড ক্যালসিয়ামগুলো হাত দিয়ে ধরে নিয়ে আসো, এই জায়গায় রাখো। আর একটা ফসফেট দিকে চেক করার জন্য এই জায়গায় ছেড়ে দাও, মানে ওইখান থেকে একটা ধরে এনে থাও। এখন মাথাতে থিঙ্ক করো, আমাদের স্যার তো শিখেছিল যে এটার যোজনী 2 লিখলাম, এটার যোজনী 3 শিখছিলাম, তাহলে এই 3 রে এইখানে দিয়ে দিলাম আর 2 রে এখানে দিয়ে দিলাম। ফলাফল CA3 ওকে CO3, এই হলো তোমার PO4 ওকে PO4। এই যে এখানে হলো CA3 PO4, কোথায়? হ্যাঁ, PO4 × 2। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি ব্যাপারটা বুঝছো? এখন তোমার এই জায়গায় আমি লিখতে দিলাম না, কারণ আমি কিছু সময় আমার হাতে নিলাম। বাসায় যায় তোমাদের কয়েকটা এসিড লিখে নাও, বাসায় যায় নিজেরা করবা। যেগুলো পরীক্ষা আসবে ওইগুলাই দেবো, তার বাইরে দেবো না। অ্যাসিডের মধ্যে নিবা হচ্ছে H2CO3, তারপরে সেল লাগবে, তারপরে হচ্ছে H2SO4 লাগবে, H2SO3 লাগবে, আর লাগবে HNO3 নাইট্রিক অ্যাসিড লাগবে, নাইট্রিক অ্যাসিড ওটা নাইট্রাস ছিল। আচ্ছা, আর কি নেই? সালফিউরিক অ্যাসিড নিলাম, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, সালফেট, নাইট্রিক অ্যাসিড, আর হলো H3PO4। আচ্ছা, ঘুরে গেলে এই কয়টাই প্রচুর আসছে। এর বাইরেও যদি তুমি তৈরি করতে চাও সেটা হলো যৌগমূলক থেকে তুমি বানিয়ে নেবা। আর ক্ষারের মধ্যে প্রচুর আসছে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর লিথিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা গেল, একটু ভুল হইল, লিথিয়ামের যোজনী 1। লিথিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই কয়টাই, বেশি দিলাম না, বাদ বাকি সামনে আসবো, আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 36টা বিক্রি হবো। কেউ কিন্তু ফাঁকি দিও না, আমারে ফাঁকি দিলে আমার কিছুই হবে না। যারা প্র্যাকটিস করবা তারা ভালো পারবা, আর যারা প্র্যাকটিস করবা না তারা হচ্ছে আমাদের গ্যাপ হবে। তোমাদের যে সৃজনশীলের শীটটা দিছি, এই সবগুলা অ্যাসিড এবং এইগুলা ক্ষারই এটার মধ্যে আছে। তো প্রথম কাজ হলো আজকে গিয়ে 3টা বিক্রিয়া করা, তারপরের দিন 3টা, এভাবে প্রতিদিনই 3টা করে। আগামী 1 সপ্তাহ, 3 সপ্তাহে 21 হয়, 7 দিনে 6 6 36, মিনিমাম 5টা করে করবা, 3টা করে না। 5 7 35, দিন 5টা করে প্র্যাকটিস করো। কয়টা? আচ্ছা, যাওয়ার সময় দিচ্ছি। তো এখন যেমন এইখানে কোশ্চেন বললো, এটার ঘ নাম্বার প্রশ্নটা ছিল, এখানে নাই।
ঘ নাম্বার ছিল উদ্দীপকে যে লবণ আছে সেই লবণের শতকরা সংযুতি বের করো। তাহলে এই দুজনে বিক্রিয়া করে কোন লবণ তৈরি করবো আগে সেটা বের করা লাগবে, তাদের শতকরা সংযুতি বের করা লাগবে। আচ্ছা, তো শতকরা সংযুতির প্রশ্নগুলা এই যে এইখানে আছেই, পাইছি প্রশ্ন। এটা দিনাজপুর 2022 সালের প্রশ্ন। বিকার দুটির দ্রবণকে একত্র করলে যে লবণ পাবা তার শতকরা সংযুতি নির্ণয় করো। এইটা হলো আমাদের প্রশ্ন। তার মানে আমরা আজকে শিখবো হলো শতকরা সংযুতি বের করা শিখবো। আচ্ছা, মনোযোগ দিও গভীর। শতকরা সংযুতি কয়ভাবে বের করা যায়? শতকরা সংযুতি মানে হলো পরিমাণ আর কি, এরকম বোঝাইতেছে। তো এই পরিমাণটা বের করতে হবে শতকরায়, অর্থাৎ 100%-এ। তো পরমাণুর শতকরা সংযুতি এটা প্রচুর পরিমাণে আসে। ধরো 99% প্রশ্ন হলো পরমাণুর শতকরা সংযুতি। যৌগমূলকের শতকরা সংযুতি হলো 0.5%, আর এটা হলো 0.5%। কিন্তু এই দুইটা জিনিস শিখতে হবে। যেমন উদাহরণ দেই কিভাবে, যেমন ধরো H2SO4, এটা হলো সালফিউরিক অ্যাসিড। এটারে যদি ভাঙি, এটা থেকে পরমাণু পাই হচ্ছে হাইড্রোজেন পাই, সালফার পাই আর অক্সিজেন পাই। তো যদি পরমাণুর শতকরা সংযুতি বের করতে বলে তাহলে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, তার মানে হলো পরমাণু। তারপর আছে যৌগমূলক 0.3% আসলে, এটা 8%। যৌগমূলক আরও কম আসে, কিন্তু এটা ইম্পর্টেন্ট বেশি, ভর্তি পরীক্ষা বেশি আসে। যেমন ধরো এখানে লিখলাম H2SO4। এখন যদি বলি এখানে প্রদত্ত যৌগমূলকের শতকরা সংযুতি বের করো, তাহলে একটু আগে তো শিখে আসলাম যে এখানে যৌগমূলক হলে যে এইটুক, তার মানে হচ্ছে SO4, এইটার হচ্ছে শতকরা সংযুতি বের করা লাগবে, মানে এটার পার্সেন্ট বের করা লাগবে। আচ্ছা, অণুর শতকরা সংযুতি, যেমন একদিনকে আমাদের ওই যে রামিশা একটা কোশ্চেন করছিল, কি প্রশ্ন যেন, একটা পদার্থের নাম বললাম, নীলবিকা তুতে, হ্যাঁ তুতেরই যেন কি বলছিলাম আমরা, রাসায়নিক নাম কি বলছিলাম, বুলোবিট্রল, তাই না? হ্যাঁ, তো এখন ওইটা লিখলাম ধরো কপার সালফেট অথবা কিউপ্রিক সালফেট, তো এটা ইন্টু 5 মোল পানি। তো পরীক্ষায় যেটা আসে এইটার শতকরা সংযুতি বের করতে বলে, যেমন কিউপ্রিক সালফেটে পানির শতকরা সংযুতি বের করো। তাহলে দেখো এটা হলো পরমাণু, এই যে এখানে প্রতিটা পরমাণুর শতকরা সংযুতি বের করছে, এখানে শুধু যৌগমূলক, আর এই জায়গায় এই যে পানিটুকু যে এরকম। তাহলে ধরো Na2CO3 লিখলাম, ইন্টু এখানে 10 মোল লিখলাম, 10 মোল পানি লিখলাম। এখানেও প্রশ্ন যেটা আসবে যে হইলো এই যৌগের মধ্যে, পুরোটাই তো একটা যৌগে, এই যৌগের মধ্যে পানির শতকরা সংযুতি বের করো। তাহলে শতকরা সংযুতি কয় প্রকারে আমরা শিখবো আজকে? 3 প্রকারে। পড়া আগানোর বিষয়ে আমরা হলো রুলগুলো এখানে দেওয়া আছে, শীটটা কই একটু দাগ দেওয়া, বাসায় যে নিয়মগুলো দেখে পড়বা। মানে এখন কিন্তু রুল লিখতে হইতেছে না, লিখতে আমাদের একটা টাইম লাগতো, সেটা লাগতেছে না, একটু দ্রুত আগান লাগবে। সর্বোপরি আর একটা কথা হলো, যেমন ধরো স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে তোমার হলো এটা হলো মনে করো ডিরেক্ট প্রশ্ন সলভ, কিন্তু আমি তোমার নিয়মটা আগে দেখাইতেছি, তারপর ওই নিয়ম দিয়ে তুমি নিয়মটা কীভাবে আসলো এটাও কিন্তু একটু বলা হচ্ছে, কারণ লজিক দিয়ে এটা ব্রেনে রাখা লাগবে। আচ্ছা, তো প্রশ্ন সলভের আগে নিয়মটা আমরা দেখি। আচ্ছা, এই প্রশ্নে বলছে লবণের শতকরা সংযুতি বের করো। এখন এই দুইজন বিক্রিয়া করি আমরা, হ্যাঁ বোর্ডে দেখাও, সৃজনশীল প্রশ্ন 5। এটার মধ্যে আছে হলো এই যে সালফিউরিক অ্যাসিড, আর এখানে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটু আগে তোমার যে খার দিছে, খারের মধ্যে দেখো তো এটা খুঁজে পাও নাকি? আচ্ছা, গুড। তো সালফিউরিক অ্যাসিড এখানে নিয়ে আসলাম, H2SO4 লিখলাম, আর হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তো এই যেভাবে আমরা নিয়ম শিখছি, এখন ওই যে জিনিসগুলো, যেমন ও আমাকে একটা কোশ্চেন করলো যে আমরা কি স্যার ওই যে নিচের অ্যানালাইসিসগুলো কি স্যারকে দেখিয়ে দেবো, না ওটা দেখাইতে যাবাই না, ওর টাইমই নাই, রাফ। এখন এই যে মাথাতে থিঙ্ক করতেছি, এখানে H2SO4, ও তার মানে এখানে হাইড্রোজেন তো 2টা আছে, তাহলে ওকে তো 2 দ্বারা, আর এখানে একটা OH আছে, 2 আগে লেখার আগে ভাবা লাগবে যে এখানেও আবার 2টা OH আছে কিনা, তাহলে 2 কাটা যাইতো, তাহলে তো কিছুই লিখতাম না, লিখতাম কি না। তাহলে আমি ওরে 2 দ্বারা গুণ করলাম, আর এখানে OH একটা 1 দ্বারা গুণ করলাম, শেষ সমতা হয়ে গেছে না। অ্যান্ড রুলস অনুযায়ী আমরা যেটা দেখবো, এখানে আসবে K2SO4, আর হলে এখানে 2 মোল পানি তৈরি হবে। মানে কিছুদিন গেলে তুমি এই যে আমি যেভাবে না বুঝাই লিখলাম, বা ব্রেনে আমাকে সিগন্যাল দিচ্ছে এইভাবে করো, তুমি করে ফেললাম। মানে এটা হচ্ছে কি প্র্যাকটিস ফর, কি জানো বলে, প্র্যাকটিস মেক এ গুড, প্র্যাকটিস মেক্স এ, হ্যাঁ। তো যাই হোক, সর্বনাশ। তো তোমাকে ভালো পারফর্মার হইতে হলে আসলে প্র্যাকটিস করতে হবে বাসায়। তুমি যত ব্রেন শার্প করবা ওইভাবে লেখে এটা তত দ্রুত লিখতে পারবে। তো এই পাশেটা তো এখানে পানি, বলো তো তাহলে প্রোডাক্টের মধ্যে কোনটা লবণ? এটা হলো অ্যাসিড, আমরা তো বলছি। আর এটা হলো বেস মানে হলো এখানে ক্ষার, আর এটা হলো তোমার সল্ট। তাহলে এই জিনিসটার আমাকে হচ্ছে এই যে এইটুকুর হলো তোমার হলো বের করা লাগবে,
শতকরা সংযুতি বের করা লাগে। পারবা না এখন? এখন প্রশ্নে কিন্তু ওই জায়গায় ডিরেক্ট বলে নাই যে হলো অণুর শতকরা সংযুতি বের করো, পরমাণুর শতকরা সংযুতি বের করো, অথবা যৌগমূলকের শতকরা সংযুতি বের করো। কই বলছে কি? তাহলে আমি কোনটার করব? যখন এইরকমভাবে শুধু বলবে শতকরা সংযুতি বের করো, তার মানে পরমাণুরটা করতে হবে। কারটা করতে হবে? আর বাকি যদি আসে উল্লেখ করবে ডিরেক্ট যে অণুর শতকরা সংযুতি বের করো, অথবা আসবে হলে যৌগমূলকের শতকরা সংযুতি বের করো, এরকম আসবে। বুঝছো? আচ্ছা, তোমরা একটা যৌগ আছে দেখো আমার শিটের মধ্যে, এই যে দেখো, এটা হলো ফিটকিরি, পটাশিয়াম অথবা হচ্ছে ফিটকিরি। এটা হলো 16 নম্বর পেজ, K2S পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 মোল পানি। এই যে এরকম পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট দেখছো? এই যে K2SO4 অ্যালুমিনিয়াম সালফেট SO4, এর যোজনী 3 ওর যোজনী 2 ইন্টু 24 মোল পানি। বাচ্চারা একটু ভালো করে দেখো, এই পুরাটাই এই যে এখানে যে চিহ্নটা দিচ্ছি এটা হলো ইন্টু, এটা হলো তোমার হচ্ছে এটা সারা যদি লেখো, ধরো তুমি লিখলাম K2SO4 Al2SO4 ইন্টু 3 আর হলো 24 মোল পানি। আচ্ছা শোনো, এটার দ্বারা বুঝাইছে স্যারে, মানে স্যারে বুঝে নিব যে এটা আলাদা পদার্থ, এটা আলাদা একটা পদার্থ, 24 মোল পানি আলাদা একটা পদার্থ। কিন্তু মাঝখানে যখন ইন্টু দিলাম, এই ইন্টু দ্বারা এগুলো হচ্ছে কেলাস যৌগ বোঝায়। কি যৌগ? কেলাস, মানে কেলাস যৌগ। তাই এইখানে এই পুরাটাই একটা অণু, কিন্তু কোনো কারণে যদি আমরা এই যে এরকম মনে করি এটা সারা লিখলাম, তাহলে তখন এটা আলাদা আলাদা যৌগ, এগুলো এক একটা আলাদা আলাদা যৌগ। বুঝছো তো? আচ্ছা, ক্লাস যৌগ হলো যে সকল যৌগের মধ্যে পানি হলে স্ফটিক ল্যাটিস আকারে থাকে। যেমন এখানে 24 মোল পানি স্ফটিক ল্যাটিস আকারে আছে, অর্থাৎ এটার ভিতর শুষ্ক কিন্তু এটার ভিতরে পানি ধরো হাইড্রেট অবস্থায় আছে, হাইড্রেট, এটাকে হাইড্রেট পানি বলে। আর এই পুরাটাই আমরা 7 অধ্যায়ে শিখবো। 7 অধ্যায়ে পানি সংযোজন বিক্রিয়া আছে, আর একটা হচ্ছে পানি আদ্র বিশ্লেষণ, পানি ভিতরে জোড়া লাগিয়ে রাখবা আর একটা পানি দিয়ে ভাঙবা, ওরা আমরা সেখানে দেখবো নি। তো এখানে কি প্রশ্নে বলতে পারে না যে পানির শতকরা সংযুতি বের করো, অথবা বলতে পারে যে অ্যালুমিনিয়ামের লবণের শতকরা সংযুতি বের করো, তখন শুধু এই যে এইটুকু নিয়ে কাজ করতাম। অথবা বলতে পারে যে পটাশের যে লবণটুকু আছে পটাশিয়ামের, সেইটুকু নিয়ে কাজ করো। মানে কোশ্চেন দেখে, কোশ্চেনের প্যাটার্ন দেখে আমরা বুঝবো যে অণুর চাইছে না পরমাণুর চাইছে। আচ্ছা, তাহলে এখন এখানে চাইছে হলো লবণের, তার মানে প্রত্যেকটা পরমাণুর, প্রত্যেকটা কি? আসো এখন সুন্দরভাবে ওই যে সূত্রটা বাসায় যা প্র্যাকটিস করে সেট করবো। রুল নাম্বার 1, এখানে বলতেছে কোনো পরমাণুর যদি তুমি শতকরা বের করতে চাও, মানে পরমাণু বলছে না অণু বলছে নাকি আয়ন বলছে? পরমাণু। তাহলে ওই পরমাণুর পারমাণবিক ভর আগে লিখবা, তারপর ওই যৌগের মধ্যে কতগুলো পরমাণু আছে পরমাণুর সংখ্যা দিয়ে তারে গুণ করবা, করার পর প্রদত্ত ও যে যৌগের মধ্যে বাস করে সেই যৌগের আণবিক ভর লিখবা, তারপরে তারা 100 দ্বারা গুণ করবা। আচ্ছা, আমি নিয়ে আসি, এখানে তো H2SO4 দিছে, ওইটা নিয়ে আসি। ধরো আমরা লিখবো K2SO4, তাহলে নিচে লিখছে প্রদত্ত যৌগের আণবিক ভর, তার মানে ম্যাথ করার শুরুতে আগে এটার আণবিক ভর বের করে লাগবে। তাহলে আমি লিখলাম এর আণবিক ভর, এখানে আমরা তো আণবিক ভর বের করা শিখছি তাই না? K2S প্লাস S প্লাস O4, মনে আছে এগুলা? পটাশিয়াম হলো 39, তার সাথে 2 গুণ, সালফার কয়টা? একটা, 32 গুণন 1, আর অক্সিজেন হলো 16, তার সাথে হলো 4। তো হলো কত হয় দেখো তো? 39 × 2 প্লাস 32 প্লাস 64, 64, 174, 174। দেখো তো হিসাব ঠিক আছে নাকি? 174 গ্রাম পার মোল। আচ্ছা, এটা লিখে দিলাম। এখন যদি এই যে ভাষাটা লেখো, বোর্ডে তাকাও, লিখছে কোনো পরমাণু, এখানে পরমাণু আছে পটাশিয়াম, সালফার আর অক্সিজেন। তো আমি লিখলাম কোনোর জায়গায় লিখলাম পটাশিয়াম, লিখছে পরমাণুর, এই যে এটা মানে 29, তাহলে লিখলাম এর শতকরা পরিমাণ অথবা শতকরা সংযুতি, ওই যে আমরা বললাম সংযুতি দ্বারা পরিমাণ নির্দেশ করে, ইকুয়ালস টু উক্ত পরমাণু, তার মানে পটাশিয়াম পরমাণু, এর পারমাণবিক ভর কত? এই যে উক্ত পরমাণুর পারমাণবিক ভর লিখলাম 39 গুণন উক্ত পরমাণুর সংখ্যা, পরমাণু কয়টা আছে জায়গায়? 2 দ্বারা গুণ করলাম। তারপরে বলছে প্রদত্ত যৌগ, মানে ও কোন যৌগে বসবাস করতেছে? K2SO4, তাহলে তার আণবিক 174 দিলাম, দিয়া পাশে এখানে 100 লিখলাম। এখন শোনো,
এই যে এই পাশে আমি শতকরা কথাটা লিখে ফেলছি, তাই আমি এখানে পার্সেন্ট ইউজ করব না, বুঝছো? আর যদি আমরা লিখলাম শুধু কে এর পরিমাণ বা সংযুতি, তাহলে ওই পাশে পার্সেন্ট দিতাম, বুঝছো? তাহলে এখানে আমার ভ্যালুস আসতেছে 39 × 2 × 100 ডিভাইডেড বাই হলো 174। মান আসলো তোমার হচ্ছে এই নিচে লিখলাম 44.82। এখানেও কিন্তু অ্যান্সারের মধ্যে আমরা আসলে পার্সেন্ট ইউজ করব না, বুঝছো? তাহলে লাস্টে ধরো বাকি দুটো আমরা করলাম। এস এর শতকরা পরিমাণ ইজ ইকুয়াল টু, এস আছে হলো 32, এস পরমাণুর সংখ্যা এখানে উক্ত পরমাণুর সংখ্যা কয়টা আছে এখানে? একটা, তাই এটারে 1 দ্বারা গুণ, নিচে হইল 74 গুণন এখানে আমরা দিলাম হচ্ছে 100, 32 × 3200 ভাগ 174, ধরো 18.39 আসলো অক্সিজেনের শতকরা পরিমাণ। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? এখানে কত হবে বলো তো? 16। কত দ্বারা গুণ হবে? ওই যে পরমাণু এখানে 4টা, 4 দ্বারা গুণ করলাম, নিচে দিলাম 174 × 100, কত পার্সেন্ট আসছে? 64% ভাগ 174, ধরো 36.78%। এইভাবে ম্যাথ করার পর লাস্টে যা কী করলাম শোনো, লাস্টে যে তুমি কী করবা, এই যে অতএব দিয়ে লিখবা, এটা কি পটাশিয়াম না? এখানে লিখলাম কি ইজ ইকুয়াল টু, এটা কত ছিল? 44.82%। তারপরে এটা হলো এস ইজ ইকুয়াল টু 18.39%। তারপর হলো ও ইজ ইকুয়াল টু 36.78%। এই যে এটা হলো লেখার স্টাইল, বুঝছো? এখন ধরো আমার সময় নাই বা বাংলা লেখার ইচ্ছা হইতেছে না, মুড ভালো নাই, তখন আমি কি করব? তখন এই যে এই সিস্টেমে আর করবো না ম্যাথটা, আচ্ছা সময় বাঁচাই অন্যভাবে গেল। তখন হলো এই যে এগুলা যা আছে না, এই যে এই বাংলা কথাগুলো আউট করলাম, বাদ এগুলা। পটাশিয়ামরে এখানে দিলাম, সালফারে এই জায়গায় দিলাম, অক্সিজেনরে এই জায়গায় দিলাম। কাজ হইলো এখন যেহেতু বাংলা কথা নাই, তাই আমার এখানে পার্সেন্ট দিতে হবে, এখানে পার্সেন্ট দিতে হবে, এখানে পার্সেন্ট থাকবে, এখানে পার্সেন্ট থাকবে, এই জায়গায়ও পার্সেন্ট থাকবে, এই জায়গায়ও পার্সেন্ট থাকবে, লাস্ট ওই জায়গায় অ্যান্সার। এই জায়গায় পার্সেন্ট ছাড়া লাগবে, শুধু কে ইজ ইকুয়ালটা তো লিখব। এখন ধরো ঢাকার ভিতরে আবার কেউ এটা এইভাবে প্র্যাকটিস করে, কে এই যে এরকম পার্সেন্ট দেয়, কোনো সমস্যা নাই। ইজ ইকুয়াল টু এখানে 39 × 2 ডিভাইডেড বাই 174 × 100, আবার এই জায়গায় তখন পার্সেন্ট দেবো না, বুঝাইতে পারছি? কিন্তু টাঙ্গাইলের ভিতরে আপনারা এটা ইউজ না করি হয়তো বা আবার এটা নিয়ে খ্যাস করতে পারে অনেকে। আমরা কি তাহলে পারবো এখন এটা বাসায় যায় প্রশ্নগুলা দেখা হলো পরমাণুগুলা নিয়ে কাজ করবা? এখন ওইটা তো গেল, এই প্রশ্নে কোনো প্রকার গ্রাম পরিমাণ দেওয়া ছিল না, এই প্রশ্নে কি দেওয়া ছিল না? গ্রাম পরিমাণ। পরের প্রশ্ন যেটা, এটা বরিশাল জেলা স্কুল আসছে, এই যে পদার্থের গ্রাম পরিমাণ দেওয়া থাকবে 15 গ্রাম, এত গ্রাম, গ্রাম গ্রাম। এখন হলো ওই সূত্র দিয়ে ম্যাথ করলে আর হবো না। তুমি কিছু বলতেছ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে তোমরা কিছু বলো নাই? আচ্ছা ওকে, তাহলে আসো, তাহলে এটার জন্য একটু তোমাকে ট্রিক্স শিখিয়ে দিই। এদিকে তাকাও, ধন্যবাদ এটা জানার জন্য, বলার জন্য। তোমরা কি ঘনমাত্রার ম্যাথগুলো করতেছো বাসায়? হ্যাঁ আচ্ছা, বোর্ডে তাকাও। এটা আমার করার ইচ্ছা ছিল, কিন্তু মাঝখান থেকে কোশ্চেন আসলো। এটা এই যে এখানে এটা রুল 2, এটা দেখে যদি তোমরা পারো তাও কইরো, আমি একটু বুঝিয়ে দিই। এখানে লেখা আছে কোনো পরমাণুর শতকরা সংযুতি, ওইটার মধ্যেও তো ছিল কোনো পরমাণু, তাই না? কিন্তু একটা প্রবলেম আছে, এনে দেখো লিখছি উক্ত পরমাণুর গ্রাম পরিমাণ, আর নিচে লিখছি প্রদত্ত যৌগের গ্রাম পরিমাণ ইন্টু 100। এইটার ওইটা এক না। এই প্রশ্নের মধ্যে যা ছিল তার আণবিক ভর নিয়ে কাজ করতেছিলাম, তাই না? কিন্তু এইখানে আণবিক ভর নিয়ে কোনো কাজ নাই। এখন এম একটা যৌগ যার আণবিক ভর, এই যে গ্রাম লেখে নাই, গ্রাম পার মোল লেখে নাই, কারণ এখানে ডাকে লিখছে।
কিন্তু যদি এইভাবে লিখতো এম ইজ ইকুয়াল টু, তাহলে 90 গ্রাম পার মোল এককে বুঝিয়ে দিত। এটা মাথায় রাখবা। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা এটা যেটা দেখতেছি বলছে এম একটা যৌগ, যেটা হলো এম দ্বারা এখানে এমনি যৌগকে বুঝাইছে, আবার এম দ্বারা আণবিক ভরের এক প্রতীক বোঝায় না। তো এখন বলছে যৌগটির 15 গ্রাম বিশ্লেষণ করলে। আচ্ছা, ধরো এম যৌগ বলতে সালফিউরিক অ্যাসিড, মাটির নিচে হলো সালফিউরিক অ্যাসিড পাওয়া গেছে অনেক পরিমাণ। এখন ওটা উপরে উঠে নিয়ে আসলাম, নিয়ে এসে হলো গিয়া বুঝতে হবে যে এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। এই জিনিসটা জানতে হইলে ওই তোমার কী পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে, কী পরিমাণ হচ্ছে কী পরিমাণ হাইড্রোজেন আছে, কী পরিমাণ সালফার আছে, কী পরিমাণ অক্সিজেন আছে, এটা খুঁজে লাগবে। তো এটা তুমি আনলা, মানে যে এটা আণবিক ভরে এত পরিচয় দিলা, দেওয়ার পর তুমি বললা যে এই জিনিসটা আমি 15 গ্রাম কিনে নিয়ে আসছি। কয় গ্রাম? ল্যাবরেটরিতে আমি ল্যাবে পাঠিয়ে দিলাম 15 গ্রাম, আমরা ল্যাবে পাঠিয়ে দিলাম হচ্ছে 15 গ্রাম। এখন এই যে 15 গ্রাম দিছি, এই 15 গ্রামের নামই হলো প্রদত্ত যৌগের গ্রাম পরিমাণ। বুঝাইতে পারছি? অর্থাৎ ওই যৌগের কত গ্রাম দিচ্ছে টোটাল 15 গ্রাম দিয়ে অ্যানালাইসিস করছে, মানে বিশ্লেষণ করছে, ল্যাব টেস্ট করছে, করে সে পাইছে 0.3 গ্রাম হাইড্রোজেন। এই যে এটা পাইছে 0.3 গ্রাম হাইড্রোজেন, আর 4 গ্রাম কার্বন পাইছে, আর 10.67 গ্রাম অক্সিজেন পাইছে। আসো এখন এটার শতকরা সংযোগ, তাহলে সূত্র এটা। তাহলে ধরো এটা ঘ নাম্বারে আসছে, ঘ। আমি কিন্তু এই নিয়মে দেখা যাচ্ছে খুব দ্রুত একটু পড়া আগানোর জন্য। তাহলে উপাদান সমূহের শতকরা, এই যে উপাদান বলতে এখানে পরমাণুকে মিন করতেছে। কাকে মিন করতেছে? পরমাণুকে। তাহলে আগেরটায় ম্যাথ শুরু করার সময় আমি এটা লিখছিলাম, এই যে এটা এর আণবিক ভর, এটা লিখছিলাম না? এখনকারটায় লিখবো হচ্ছে গ্রাম পরিমাণ, কারণ আমার ম্যাথ করতে এই যে এইটুকু লাগবে। তাই আমি লিখলাম প্রদত্ত অথবা এম যৌগের গ্রাম পরিমাণ বাংলাতে এটা লিখে দিতে হবে, বা পরিমাণ লিখলেও চলবে। ইজ ইকুয়াল টু, এখানে আমি পাইতেছিল 15 গ্রাম। কত গ্রাম? 15 গ্রাম। তো ওই পাশে কিন্তু একটা গ্রাম দিয়েছে, তাহলে সামনে আবার গ্রাম দেওয়া ঠিক হতেছে না, একটু অযৌক্তিক হচ্ছে। তাই আমি লিখলাম পরিমাণ, এটা নিলাম। নেওয়ার পর এখন এই যে একটু আগে যদি বাংলা কথা বাদ দেই, তাহলে এই পুরা কথার বদলে আমি তার প্রতীক ইউজ করবো। এখানে আছে হাইড্রোজেন, তাহলে আমি এই যে জায়গায় দিলাম এইচ ইকুয়ালস টু, এখানে লেখা আছে উক্ত যৌগের আচ্ছা, প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে হাইড্রোজেন? 0.33 গ্রাম, এটা লিখবা। তারপরে কার্বন 4 গ্রাম, এটা লিখবা। তারপর হলো অক্সিজেন 10.67 গ্রাম, এটাও লিখলাম। লেখার পরে এখন এই যে এখানে বলছে উপাদান সমূহের শতকরা সংযুতি, তাহলে আমি লিখব উপাদান সমূহের শতকরা সংযুতি নির্ণয়, এটা লিখলা, নির্ণয় ক্লোন দিয়ে নিলা। এখন এই হাইড্রোজেনটা এখানে নিয়ে আসো। এই বাংলা কথা লেখার একটা অর্থ আছে, মানে এটা তো লিখছি সবগুলা কী পরিমাণ? গ্রাম পরিমাণ। আর এটা লিখতেছি কিসের জন্য? শতকরা সংযুতির জন্য। তাহলে শতকরা সংযুতির সূত্র হলো উক্ত পরমাণুর গ্রাম পরিমাণ। তাহলে গ্রাম পরিমাণ কত আছে এই জায়গায়? 0.33। তাহলে 0.33, আর নিচে আছে কতটুকু? প্রদত্ত যৌগের গ্রাম পরিমাণ। তাহলে গ্রাম পরিমাণ কতটুকু দেওয়া আছে? এখানে কিন্তু মোট গ্রাম পরিমাণ 15, তাহলে লিখলাম 15। আর পাশে যে সূত্রের 100 দিলাম 100। অবশ্যই এখন এখানে ইনভার্স পার্সেন্ট দেওয়া লাগবে। তাহলে কত আসে কেউ কি? 0.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, 2.22%। তারপরে কার্বন, তাহলে কার্বনের এই যে সূত্র হলো উক্ত পরমাণুর গ্রাম পরিমাণ। কার্বনের গ্রাম পরিমাণ কত? 4, দিলাম 4। আর নিচে হলো 15 ইন্টু এই জায়গায়, আচ্ছা, ইন্টু 100। কত পার্সেন্ট বের করো? অক্সিজেন কত? 26.66%। আচ্ছা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে আসতেছিল 10.67, নিচে হইলো 15 ইন্টু হলো 100। এই যে এখানে পার্সেন্ট, এই জায়গায় পার্সেন্ট, কত আসে এখানে? 71.13%। এটাই অ্যান্সার। তাহলে এইটার মধ্যে একটা পার্থক্য আছে, খেয়াল করো। এটার মধ্যে দেখো এই যে জায়গায় যেটা ছিল, এই যে এই জায়গায় পরমাণুর সংখ্যা দ্বারা আমাদের গুণ করা লাগছে, তাই না? এখানে পটাশিয়াম ছিল 2 দ্বারা গুণ, তারপর হচ্ছে এটার একটা ছিল 1 দ্বারা গুণ। আর গ্রাম পরিমাণে যখন বের করি ওরকম কোনো গুণ নাই। তাহলে আমরা এটা মনে রাখবো, এখানে একটু পয়েন্ট আমরা বাসায় যেটা অ্যাড করে নেব।
প্রদত্ত যৌগের এই যে এই জায়গায় একটা শব্দ বাদ পড়ছে, এটা হলো মোট গ্রাম পরিমাণ। মোট গ্রাম পরিমাণ মানে যতটুকু নিয়েছিল সেটা হলো মোট পরিমাণ ছিল 15 গ্রাম। সেই 15 গ্রাম অ্যানালাইসিস করে সে 0.3 গ্রাম হাইড্রোজেন পাইছে, 4 গ্রাম কার্বন পাইছিল, 10.67 গ্রাম অক্সিজেন পাইছিল। সেটাকে শতকরা সংযোজিতে প্রকাশ করলে, হ্যাঁ শতকরা সংযোজিতে কি বললা তুমি? পাগল নাকি? পরীক্ষায় কোনটা আসবে সেটা আমরা জানি। এটা একটা নিয়ম আর এটা একটা নিয়ম, তার মানে আমাদের দুইটাই শিখতে হবে। আচ্ছা তাহলে বুঝছি তো নাকি? তাহলে আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। তোমাদের এই পর্যন্ত পড়া রইল। আগামী ক্লাসে ফিজিক্স পড়াবো। শুনে যাও কি কি করব। ফিজিক্স চ্যাপ্টার 7 পড়বো, সাউন্ড ওয়েভস সাউন্ড অ্যান্ড ওয়েভস। তো একটা শীট দেওয়া হবো, শীটের শুভেচ্ছা মূল্য 50 টাকা। সবাই 50টা টাকা নিয়ে এসো। আর আগের যদি শীটের কোনো টাকা বাকি থাকে সেটাও একটু দিয়ে দিও। ফিজিক্স পড়াবো। আর বাসায় হোমওয়ার্কস হলো খুঁজে খুঁজে তোমার শীট থেকে কোন অধ্যায়? হ্যাঁ কর্মদক্ষতা আমরা শেষ করছি মোটামুটি, এখন শুধু সৃজনশীল করা লাগবে। স্প্রিংয়েরটা রিভিশন এসে করবো নি, কারণ দীর্ঘদিন মনে পড়ে থাকলে তুমি প্রবলেমে পড়ে যাবা। মানে হ্যাঁ